একটা অদ্ভুত ব্যাপার প্রায়ই চোখে পড়ে, তাই না? কি রকম? এই যে ধরুন, কেউ হয়তো অনেক টাকা আয় করছেন, কিন্তু তার মুখে সবসময় একটা চিন্তার ছাপ, একটা অতৃপ্তি। ঠিক। আবার এমন মানুষও আছেন যাদের আয় হয়তো বেশ সীমিত, কিন্তু বেশ গুছিয়ে চলছেন, আনন্দে আছেন। হ্যাঁ, এটা দেখা যায়। এই যে একটা বৈপরীত্য, এর কারণটা কি হতে পারে? এটা কি শুধুই টাকার পরিমাণের ব্যাপার, নাকি অন্য কিছু? ঠিক এই জটিল প্রশ্নটার গভীরে যাওয়ার জন্যই আজকের আলোচনা। আমরা জ্যাকব গোল্ডের লেখা মানি মাইন্ডসেট বইটার উপর ভিত্তি করে তৈরি মুদ্রা মানসিকতা ও জীবন দর্শন এর অংশবিশেষ নিয়ে একটু কথা বলবো। আচ্ছা। আমাদের লক্ষ্যটা হলো টাকা, আমাদের চিন্তাভাবনা আর জীবন দর্শন, এই তিনটের মধ্যে যে একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সম্পর্ক আছে সেটা একটু বোঝার চেষ্টা করা। এটা শুধু আয় ব্যয়ের হিসাব নয়? না, তার চেয়ে অনেক গভীর, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আর কি। তার ফোকাসটা ঠিক টাকার অঙ্কের ওপর নয়, বরং টাকা নিয়ে আমাদের ভেতরের যে ভাবনাগুলো, হ্যাঁ, সেগুলোর ওপর। একদম। কিভাবে এই ভাবনাগুলো আমাদের সিদ্ধান্ত, আমাদের আবেগ, এমনকি আমাদের সুখ বা অসুখকে নিয়ন্ত্রণ করে। ঠিক এই আলোচনাতেই আমরা দুটো বিপরীতধর্মী মানসিকতার কথা শুনব। একটা হলো অভাবের মানসিকতা বা যাকে বলে স্কেরসিটি মাইন্ডসেট, আর অন্যটা হলো প্রাচুর্যের মানসিকতা বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। আচ্ছা, স্কেরসিটি আর অ্যাবান্ডেন্স মাইন্ডসেট, এই দুটো ধারণাই কি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবে? অনেকাংশে। বইটাতে লেখক খুব জোর দিয়ে বলছেন টাকা কিন্তু শুধু লেনদেনের মাধ্যম না। ও, তাহলে কি? এটা একটা শক্তি, একটা টুল। পার্থক্যটা হয় আমরা এই টুলটাকে কিভাবে ব্যবহার করছি সেটা দিয়ে। আমরা কি সম্ভাবনা তৈরি করছি, নাকি এর ভারে নিজেরাই দবিয়ে যাচ্ছি? তার কেউ এই শক্তিকে কাজে লাগিয়ে স্বপ্ন গড়ছে? হ্যাঁ, আবার কেউ এর যে সম্ভাব্য অভাব সেই ভয়েই কুঁকড়ে থাকছে। এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য বইতে কিছু উদাহরণ ছিল বোধহয়। রাহুলের ঘটনাটা যেমন। হ্যাঁ, রাহুলের উদাহরণটা খুব প্রাসঙ্গিক। ছোটবেলা থেকে বাড়িতে শুনে আসা কথা, টাকা নেই, টাকা কি গাছে ধরে? হ্যাঁ, এগুলো তো খুব কমন কথা। খুব সাবধানে খরচ কর, এই সব কথাগুলো তার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে সে যখন বড় হয়ে ভালো আয় করতে শুরু করলো, তবুও স্বস্তি পায়নি। ঠিক তাই, তার অবচেতন মন সবসময় বলতো টাকা ফুরিয়ে যাবে, আরও চাই। ফলে জীবনের যে ছোট ছোট আনন্দ, সেগুলো উপভোগ করার মানসিকতাই তার তৈরি হয়নি। এটাই তাহলে অভাবের মানসিকতার একটা বাস্তব চিত্র? হ্যাঁ, অনেকটা তাই। এই মানসিকতাটা মানুষকে সবসময় একটা অদৃশ্য চাপের মধ্যে রাখে। টাকা থাকলেও মনে হয় নেই বা ভবিষ্যতে থাকবে না। এর ফলে ঝুঁকি নিতে ভয় লাগে নিশ্চয়ই। অবশ্যই, নতুন কিছু চেষ্টা করতে দ্বিধা হয়, জীবনের ফোকাসটা কি নেই সেদিকেই বেশি চলে যায়। আর সোনালির উদাহরণটা, সেটা এর বিপরীত। হ্যাঁ, সোনালির ব্যাপারটা দেখুন। সে হয়তো খুব প্রাচুর্যের মধ্যে বড় হয়নি, কিন্তু টাকাকে সে ওই ভয়ের চোখে দেখেনি। আচ্ছা। সে শিখেছে কিভাবে টাকাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হয়, সঞ্চয় করা, ভেবেচিন্তে বিনিয়োগ করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকাকে নিজের লক্ষ্যের পথে একটা সহযোগী হিসাবে দেখা। তার কাছে টাকা একটা উপায়, উদ্দেশ্য নয়। ও, এটাই তাহলে প্রাচুর্যের মানসিকতার মূল কথা? হ্যাঁ, এটাই মূল কথা। তার পরিস্থিতি যাই হোক না কেন, মূল পার্থক্যটা গড়ে দিচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। সোনালি টাকাকে দেখছে সম্ভাবনার আলোতে, আর রাহুল দেখছে অভাবের অন্ধকারে। ঠিক। কিন্তু একটা প্রশ্ন আছে, যার বাস্তব জীবনে সত্যিই অভাব আছে, তার পক্ষে কি এই প্রাচুর্যের মানসিকতা গড়ে তোলা সম্ভব? এটা কি একটু বেশি আইডিয়ালিস্টিক হয়ে গেল না? বইটা এই কঠিন বাস্তবতা নিয়ে কিছু বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখুন, বইটা কিন্তু অবাস্তব কোনো আশার কথা বলছে না। লেখক অবশ্যই স্বীকার করেন যে বাস্তব পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু তিনি জোর দিচ্ছেন যে প্রাচুর্যের মানসিকতা এই নয় যে বিশ্বাস করতে হবে কালকেই কোটিপতি হয়ে যাব। আচ্ছা, তাহলে এর মূল ভিত্তি হল নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখা, সুযোগ খুঁজে বের করার মানসিকতা তৈরি করা, আর যা আছে যেটুকু আছে তার সবচেয়ে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করা। এটা অনেকটা স্ট্র্যাটেজির মতো। হ্যাঁ, অনেকটা সীমিত সম্পদ দিয়েও কিভাবে সেরা ফলাফল আনা যায় সেই কৌশলের মতো। এটা তো তাৎক্ষণিক কোনো সমাধান নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা শুরু হয় চিন্তার পরিবর্তনের মাধ্যমে। বোঝা গেল। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে সুখ
বা মানসিক শান্তি আসলে টাকার পরিমাণে বাধা নয়? না, একদমই না। বরং আমাদের মানসিক যে গঠন বা ফ্রেমওয়ার্ক সেটার উপর নির্ভরশীল। আমরা তো প্রায়শই দেখি যে অনেক ধনী মানুষ হয়তো মারাত্মক অসুখী, ঠিক। আবার খুব সাধারণ জীবনযাপন করেও কেউ বেশ পরিতৃপ্ত। এই তাহলে এই পর্যবেক্ষণটাই কি বইয়ের কেন্দ্রীয় যুক্তিকে সমর্থন করে? একেবারে, এটাই বইয়ের অন্যতম প্রধান স্তম্ভ। লেখক যুক্তি দেখাচ্ছেন যে অর্থ গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু একমাত্র নির্ধারক নয়। মানসিকতাই ঠিক করে দেয়। হ্যাঁ, মানসিকতাই ঠিক করে দেয় আমরা অর্থকে কিভাবে অনুভব করব এবং ব্যবহার করব। আর সেই সূত্র ধরেই বইটিতে কিছু কার্যকরী দিক নির্দেশনা দেয়া হয়েছে। কি রকম? যা শুধু আর্থিক জীবনে নয়, আমাদের পুরো জীবনেই প্রভাব ফেলতে পারে। সেই দিক নির্দেশনাগুলো কি কি যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করা যায়? প্রথম আর সবচেয়ে জরুরি শিক্ষাটা কি হতে পারে? প্রথম এবং সবচেয়ে মৌলিক শিক্ষা হল, টাকাকে নিয়ন্ত্রণ করতে চাইলে আগে নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ? হ্যাঁ, দেখুন, টাকা নিয়ে আমাদের মনে অজান্তেই অনেক ভয়, উদ্বেগ, লোভ বা ভুল ধারণা বাসা বেঁধে থাকে। যেমন টাকা থাকলেই মানুষ খারাপ হয়ে যায়, বা আমার পক্ষে তো ধনী হওয়া সম্ভবই নয়। এই ধরনের বিশ্বাসগুলো কি বলে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, আমাদের সম্ভাবনার দরজাগুলো বন্ধ করে দেয়। ঠিক। লেখক বলছেন, এই মানসিক বাধাগুলো চিহ্নিত করা আর সচেতনভাবে সেগুলোকে চ্যালেঞ্জ করাই হলো প্রথম ধাপ। এটা তো খুব গভীর একটা কথা। নিজের ভেতরের এই বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করা তো সহজ নয়। না, সহজ নয়। বইতে কি এর কোনো পদ্ধতির কথা বলা হয়েছে? কিভাবে করা যায়? হ্যাঁ, লেখক কিছু কৌশলের কথা বলেছেন, যেমন নিজের মানি স্টোরি বা টাকা নিয়ে ব্যক্তিগত গল্পটা বোঝা। মানি স্টোরি? হ্যাঁ, ছোটবেলা থেকে টাকা নিয়ে কি শুনে এসেছি, কি দেখেছি, যা আমাদের আজকের মানসিকতা তৈরি করেছে। আচ্ছা। এরপর সচেতনভাবে নেতিবাচক চিন্তাগুলোকে হয়তো ইতিবাচক বা অন্তত বাস্তবসম্মত চিন্তা দিয়ে প্রতিস্থাপন করার অভ্যাস করা। একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন, টাকা নেই এই ভাবনাটার বদলে ভাবা যে এখন কিভাবে আয় বাড়ানো যায় বা খরচ কমানো যায়, সমাধান খোঁজার দিকে মন দেওয়া। এটা একটা অভ্যাসের ব্যাপার। দারুণ। চিন্তাভাবনা নিয়ন্ত্রণের সাথে সাথেই আরেকটা জরুরি বিষয় আসে, বিনিয়োগ। আমরা সাধারণত বিনিয়োগ বলতে শেয়ার বাজার বা জমি এগুলোই বুঝি। এই বই কি বিনিয়োগকে আরও বড় অর্থে দেখেছে? অবশ্যই, আর এটাই বইটির অন্যতম শক্তিশালী দিক আমার মনে হয়েছে। লেখক বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো নিজের ওপর বিনিয়োগ। নিজের উপর নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানো, যাকে আমরা শিক্ষা বলি। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেবা, স্বাস্থ্য আর পরিবার, বন্ধুত্ব, এই সম্পর্কগুলোকে সময় এবং মনোযোগ দেওয়া। এগুলো বিনিয়োগ? হ্যাঁ, এগুলো রিটার্ন হয়তো টাকায় সরাসরি মাপা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে এরাই জীবনের গুণমান বাড়ায়, কঠিন সময়ে টিকে থাকার শক্তি দেয়। শেয়ার বাজারে রিটার্নের চেয়ে এই রিটার্ন কি কম গুরুত্বপূর্ণ? না, একেবারেই না। এটা সত্যিই ভাবার মতো কথা। আমরা অনেক সময় আর্থিক বিনিয়োগের পেছনে ছুটতে গিয়ে এই মৌলিক বিনিয়োগগুলোর কথা ভুলেই যাই। ঠিক। এরপর আর কোন জরুরি শিক্ষার কথা বলা হয়েছে? এরপর আসে ছোট ছোট আর্থিক অভ্যাসের ক্ষমতা। লেখক খুব জোর দিয়ে বলেছেন, আর্থিক সাফল্য কিন্তু রাতারাতি আসে না। এটা তৈরি হয় দিনের পর দিন ধরে পালন করা কিছু সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাসের মাধ্যমে। যেমন ধরুন, নিয়মিত অল্প পরিমাণে হলেও সঞ্চয় করা, আয়ের সাথে সঙ্গতি রেখে একটা বাজেট তৈরি করা এবং সেটা মেনে চলার চেষ্টা করা। আর ঋণ? হ্যাঁ, অপ্রয়োজনীয় এবং বিশেষ করে উচ্চ সুদের ঋণ এড়িয়ে চলা। এই কাজগুলো হয়তো শুনতে খুব গ্ল্যামারাস নয়, ঠিক, কিন্তু এগুলোই আর্থিক স্থিতিশীলতার ভিত গড়ে তোলে। বইটাতে হয়তো এটাই বলা হচ্ছে যে সবচেয়ে একঘেয়ে কিন্তু নিয়মিত কাজগুলোই আসলে সম্পদ গড়ার গোপন সূত্র, যা আমরা প্রায়ই উপেক্ষা করি। এই ছোট ছোট অভ্যাসের শক্তিটা আমরা অনেক সময় বুঝতে পারি না। হয়তো ভাবি মাস শেষে এইটুকু জমি আর কি হবে। হ্যাঁ, ঠিক। কিন্তু সময়ের সাথে সাথে এর প্রভাব যে কত বড় হতে পারে সেটা তো কম্পাউন্ডিংয়ের জাদুতেই দেখা যায়। একদম। আর কোন শিক্ষাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার? আর একটা বড় শিক্ষা হলো টাকাকে ভয় না পেয়ে তাকে একটা সুযোগ হিসেবে দেখার মানসিকতা তৈরি করা। ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখা? হ্যাঁ, অভাবের মানসিকতা আমাদের টাকায় ভয় পেতে শেখায়।
হয় হারানোর ভয়, নয়তো যথেষ্ট না থাকার ভয়। এই ভয়টা আমাদের প্যারালাইজড করে দেয়, সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। কিন্তু প্রাচুর্যের মানসিকতা শেখায় টাকাকে একটা টুল বা সুযোগ হিসেবে দেখতে, যা দিয়ে ভালো কিছু করা সম্ভব, নিজের জন্য, পরিবারের জন্য, এমনকি সমাজের জন্য। এই দৃষ্টিভঙ্গির বদলটাই আসল খেলা ঘুরিয়ে দিতে পারে। এই আলোচনাগুলো শুনতে শুনতে কিছু প্রশ্ন মনে আসছে, যা হয়তো আমাদের সবারই নিজেকে করা উচিত। বলুন না। যেমন, আমাদের কাছে টাকা শুধুই খরচ করার জন্য একটা বস্তু, নাকি ভবিষ্যৎ গড়ার একটা হাতিয়ার? আমরা কি টাকাকে সেভাবেই ব্যবহার করছি? ঠিক। অথবা টাকা নিয়ে কি সারাদিন শুধু দুশ্চিন্তা করি, নাকি শান্ত মাথায় সেটার সদ্ব্যবহারের পরিকল্পনা করি? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আমাদের বর্তমান মানি মাইন্ডসেট কোন দিকে ঝুঁকে আছে সেটার একটা স্পষ্ট ছবি দেবে। আর একটা প্রশ্ন, যা বইতে তো তোলা হয়েছে এবং আমার খুব প্রাসঙ্গিক মনে হয়। যদি হঠাৎ করে অনেক টাকা হাতে আসে অনাসেটাভাবে, লটারি বা উত্তরাধিকার সূত্রে, হ্যাঁ, ধরুন সেরকম, সেটাকে সঠিকভাবে সামলানোর মতো মানসিক প্রস্তুতি কি আমাদের আছে? কারণ অনেক সময় দেখা যায় হঠাৎ পাওয়া অর্থ মানুষকে সাহায্য করার বদলে আরও দিশেহারা করে তোলে। একদম যদি সেই অর্থ ব্যবহারের মানসিক পরিপক্কতা না থাকে। ঠিক বলেছেন। এটা প্রাচুর্যের মানসিকতার একটা পরীক্ষার মতো। যার মানসিক প্রস্তুতি নেই, সে হয়তো হঠকারে সিদ্ধান্তে সব নষ্ট করে ফেলতে পারে। এখানেই ওই মানসিকতার গুরুত্বটা আবার স্পষ্ট হয়। বইটিতে এই পুরো ধারণাটাকে বোঝানোর জন্য একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে, মালির উপমা। ও, মালির উপমা, সেটা কেমন? শুনতে আগ্রহী হচ্ছি। লেখক বলছেন, অর্থ ব্যবস্থাপনা অনেকটা বাগান পরিচর্যার মতো। বাগান পরিচর্যা? হ্যাঁ, একজন মালি যেমন একটা বীজ রোপণ করে, তারপর ধৈর্য ধরে তার যত্ন নেয়, নিয়মিত জল দেয়, সার দেয়, আগাছা পরিষ্কার করে। ঠিক। এবং সময়ের সাথে সাথে সেই বীজ থেকে চারাগাছ হয়, গাছ বড় হয় এবং ফল দেয়। টাকাও ঠিক তেমনই। মানে তাড়াহুড়ো করলে বা অবহেলা করলে যেমন গাছ বাড়ে না, তেমনি টাকা নিয়েও অস্থির হলে বা ভুল পরিকল্পনা করলে তা বৃদ্ধি পায় না। এর জন্য প্রয়োজন ধৈর্য, পরিকল্পনা, জ্ঞান এবং সঠিক মানসিকতা, অর্থাৎ যত্ন। বাহ, এই উপমাটা তো পুরো বিষয়টাকে খুব সহজে চোখের সামনে এনে দেয়। তার মানে আমাদের টাকার বাগান তৈরি করতে হলে মালির মতো যত্নবান আর ধৈর্যশীল হতে হবে। ঠিক। তাড়াহুড়ো করে রাতারাতি ফল আশা করা যাবে না। একদম তাই। এই উপমাটা আরও একটা গভীর বার্তা দেয়। টাকা নিজে ভালো নয়, খারাপও নয়। তাই? হ্যাঁ, এটা অনেকটা উর্বর জমির মতো। আপনি সেখানে কি বীজ বুনবেন, মানে আপনার চিন্তা ও পরিকল্পনা, এবং কিভাবে তার যত্ন নেবেন, মানে আপনার অভ্যাস ও সিদ্ধান্ত, তার উপরে নির্ভর করবে আপনি সেখান থেকে কি ফসল পাবেন, ফুল নাকি কাঁটা। দারুণ অ্যানালগ। তাই টাকাকে শত্রু বা ভয়ের বস্তু হিসেবে না দেখে তাকে বন্ধু বা সহযোগী হিসেবে দেখতে শেখাটা খুব জরুরি। তাহলে এই দীর্ঘ আলোচনার পর আমরা কি বলতে পারি যে মানি মাইন্ডসেট আসলে শুধু টাকা পয়সা ব্যবস্থাপনার কিছু টিপস নয়? না, শুধু টিপস নয়, বরং এটা একটা পরিপূর্ণ জীবন দর্শন। আমরা জীবনের প্রতি, সম্ভাবনার প্রতি কোন দৃষ্টিভঙ্গি রাখছি, অভাবের নাকি প্রাচুর্যের, সেটাই শেষ পর্যন্ত আমাদের বাস্তবতাকে অনেকাংশে গড়ে দেয়। নিঃসন্দেহে জ্যাকব গোল্ডের বইয়ের মূল নির্যাস এটাই। মানসিকতার পরিবর্তন শুধু আমাদের ব্যাংক ব্যালেন্সকেই প্রভাবিত করে না, আরও কিছু করে। হ্যাঁ, এটা আমাদের কাজের প্রতি একাগ্রতা, সম্পর্কের গভীরতা, এমনকি শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। কারণ যখন আমরা ওই অভাবের ভয় থেকে বেরিয়ে এসে সম্ভাবনার দিকে মন দিই, তখন জীবনের প্রতি আমাদের সার্বিক দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। সত্যিই তাই। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। যা হয়তো আমাদের নিজেদের আর্থিক আচরণ এবং মানসিকতা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। যেমন, বর্তমানে আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোর পেছনে কোন ধরনের মানসিকতা, অভাবের নাকি প্রাচুর্যের বেশি সক্রিয় ভূমিকা পালন করছে? এবং এর সাথে এটাও ভাবা জরুরি, আমরা কি কেবল টাকার পেছনেই ছুটছি, জীবনটাকে উপভোগ করতে ভুলে গিয়ে? নাকি আমরা টাকাকে একটা বাহন হিসাবে ব্যবহার করছি আমাদের কাঙ্ক্ষিত জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য? ঠিক। এই প্রশ্নগুলোর সৎ উত্তর খুঁজে বের করার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আরও উন্নত এবং অর্থপূর্ণ জীবনের চাবিকাঠি। নিজের টাকার গল্প বা মানি স্টোরিটা নতুন করে লেখার সুযোগ সবসময়ই থাকে,
তাই না? একদম, সব সময়।